খার্গ আইল্যান্ডটা হলো 438 কিলোমিটার দূরে হরমুজ প্লানি থেকে। এবং আমি আজকে পুরো এই খার্গ আইল্যান্ডের অপারেশনটা নিয়ে আমি খুব ডিটেইল ভাবে আমি একটু স্টাডি করেছি যে ওখানে কি ধরনের ডিফেন্সের সম্মুখীন আমি হব। এখানে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্টিস হবে এই যে ফোর্সটা নামবে, এই ফোর্সটাকে সাস্টেন করা। ইট ইজ এ সুইসাইডাল মিশন। The survival or chances of success is just, I would say, between 10 to 20%. আপনি যেটা বলেছেন যে আলী খামিনি, যিনি আগে ছিলেন তার ধর্মীয় নেতা, উনি বলেছিলেন WMD বা ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন এটা ইসলামে এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানবতার বিরুদ্ধে যায়। এবং আপনি খেয়াল করে থাকবেন যে 1981 সালে যে ইরান ইরাকের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু ইরানের বিরুদ্ধে কিন্তু হচ্ছে আপনার কেমিক্যাল ওয়েপন্স ইউজ করা হয়েছিল, সাদ্দাম করেছিল এটা। এবং এখানে কিন্তু ওয়েস্ট কখনো তাদেরকে বাধা দেয় নাই। এবং এটার পক্ষান্তরে ইরানের কিন্তু যথেষ্ট ক্ষমতা ছিল সেই ধরনের পাল্টা আক্রমণ করে ইরাকের উপরে হামলা করার, কিন্তু তারা সেটা করেনি। বরং তারা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এরা এই কথাটা কিন্তু আরো 2-3 জন পলিটিক্যাল অ্যানালিস্ট যারা ইতিহাসবিদ প্লাস একই সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন, এই যে আমি দুজনের কথা বলি, একটা হলো জন মেশম্যার আর একটা হচ্ছে জেফরি স্যাক। দুজনেই কিন্তু বলে যে ইরানের যে এখন যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে দুইটা দুইটা ইসরায়েল এবং ইরানের দুইটা ডিফারেন্ট কনসেপ্ট আছে। ইসরায়েল ইউএস যদি আমরা ধরি একটা ফোর্স, আর যেটা এক্সিস অফ রেজিস্ট্যান্স বলে, যেটা ছিল ইরান, চায়না এবং সোভিয়েত ইউনিয়ন, যদিও দে আর নট ইনভলভ, বাট এদেরকে বলা হচ্ছে এক্সিস অফ রেজিস্ট্যান্স। তো এদের যে দুটো পক্ষের যে যে কনসেপ্টের ভিত্তিতে এই পুরো অপারেশনটা চলছে, একটা হলো দি দি পলিসি অফ বারবারিজম, আর একটা হলো পলিসি অফ হিউম্যানিটি। তো পলিসি অফ হিউম্যানিটি কিন্তু অল থ্রু এই পার্সিয়ান তাদের যে ট্র্যাডিশনাল বিলিফ এবং তাদের যে ভিউজ অন হিউম্যানিটি, এটা কিন্তু খুবই স্ট্রং। এবং তারা কিন্তু এখন পর্যন্ত ডেলিবারেটলি কোনো রকম বেসামরিক লক্ষ্যবস্তুতে তারা কিন্তু আঘাত হানে নাই। তারা যদি আঘাত হেনে থাকে সেটা হয়েছে, বা যদি বেসামরিক, সেই জন্য দেখবেন আপনি যে ইসরায়েলের কিন্তু বেসামরিক লোক নিহতের সংখ্যা কম। তারা সামরিক লক্ষ্যবস্তুতে টার্গেট করেছে, এবং সামরিক যদি হতাহত হয়ে থাকে তাহলে সেখানে হয়েছে, যদিও এটা কিন্তু পুরো ইনফরমেশনটাকে কিন্তু অ্যাকচুয়ালি টুটি চিপে ধরা হয়েছে। মানে ইরানে এই ইসরায়েলের কিন্তু যে মিডিয়া, তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না, এবং আন্তর্জাতিক মিডিয়াদেরকেও কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। তো এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে যেহেতু এখন ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হয়েছে, এবং ইরান কিন্তু এখন যদি তাদের শেষ পর্যন্ত যদি তারা বাধ্য হয় যে এটা তাদের একটু স্পষ্ট হতে চাই, কথা তার হলো মানে যে তাদের এতদিন আসলে জনাব আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি আসলে চাননি ইরান নিউক্লিয়ার সমৃদ্ধ হোক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। উনি নিজে কিন্তু আক্রান্ত ছিলেন, উনি নিজেই কিন্তু তাদের হামলা আক্রান্ত, এবং ওনার একটা হাত কিন্তু নষ্ট ছিল। এবং উনি যখন মারা গেছেন, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যে তার যে কনসেপ্ট, আমার মনে হয় যে তার ছেলে এই কনসেপ্টটা কতটুকু ধরে রাখতে পারবে আমি ঠিক জানি না। বাট ইরানের কাছে কিন্তু নিউক্লিয়ার বোমা তৈরি করার যে পরিমাণ এনরিচড ইউরেনিয়াম দরকার সেটা কিন্তু আছে, বাট ইট ইজ নট 95% অ্যান্ড অ্যাবভ এনরিচড না, এটা 60% এনরিচড। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কি তারা আণবিক বোমা তৈরি করবে কি করবে না, এটা এখন তাদের জনগণ ঠিক করবে, এবং তাদের পরিস্থিতি নির্ভর করবে যে তারা আসলে এটা করতে হবে কি হবে না। তবে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ইরান এই ধরনের কোনো পদক্ষেপ নিবে না, কারণ ইরান এই মুহূর্তে সারা বিশ্বের কাছে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা আমেরিকা এবং ইসরায়েলের থেকে অনেক বেশি। এবং এটার কিন্তু কয়েকটা প্রমাণ আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমেরিকা, ইউরোপ আমেরিকাকে কিন্তু বারবার প্রত্যাখ্যান করেছে এই যুদ্ধের ব্যাপারে। এবং তারা আজকের খবর হলো ইতালি তাদের সমস্ত সেনাদল আমেরিকান বিভিন্ন বেজে যে যারা ছিল তাদেরকে কিন্তু উইথড্র করে নিয়ে গেছে, এবং তারা বলেছে দি ইটালিয়ান ফোর্স উইল নট বি পার্ট অফ দিস ওয়ার। এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কিন্তু ডিসিশন। ইতালি কিন্তু একটা মেজর পাওয়ার ইন ইউরোপ। আপনি জানেন যে 5টা কিন্তু কয়েক দেশ ইউরোপে তারা খুব দে ইতালি তো ম্যাটার। একটা হচ্ছে পাঠিয়ে জার্মানি, শিপ পাঠিয়েছিল, ফ্রান্স, তাদের তো যুদ্ধ ইউকে, জাহাজ পাঠিয়েছিল প্রথম দিকে। হুম। ইতালি। ইতালি হুম। কিন্তু পার্টিসিপেট করছে না, ইতালি ইজ আচ্ছা। নট পার্টিসিপেটিং।
তারা কোনো যুদ্ধ জাহাজও পাঠায়নি এবং তারা তাদের সৈন্য উইথড্র করেছে। আজকের খবর এটা। আচ্ছা, হুম। এখন কথা হচ্ছে যে মানুষ যদি চায়, জনগণ যদি চায় এবং যদি প্রয়োজন হয়, তাহলে তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এটার কারণটা কি? একটা হচ্ছে নাতানজে কিন্তু এখনো প্রায় 400 থেকে 500 রাশিয়ান এক্সপার্ট, নিউক্লিয়ার এক্সপার্ট কিন্তু স্টিল স্টেশন। এবং আজকে লাভারভ যেটা বলেছে সেটা হচ্ছে যে আমেরিকানরা কোথায় লুকিয়ে আছে এটা আমাদের বলার দরকার নেই, ইটস এন পাবলিক ইনফরমেশন। আর আমরা যদি ইরানকে যদি কোনো সহযোগিতা করেও থাকি, উই হ্যাভ ডান ইট। এবং এটা ইট ইজ বিকজ তারা আমাদের বন্ধু দেশ, এবং বন্ধু দেশের জন্য তাদেরকে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব। এটাতে দোষের কিছু নেই, অ্যান্ড উই ডিক্লেয়ার ইট। এবং তারা বলেছে সো হোয়াট, উই হেল্প ইরান, সো হোয়াট, তাতে কি হয়েছে? কারণ সে যদি আমার বন্ধুদের যদি আক্রান্ত হয়, তাকে হেল্প করা আমার দায়িত্ব। সো তারা হেল্প করেছে। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে যে সুতরাং ইরানের নতুন নিউক্লিয়ার পাওয়ার তারা হবে কিনা, নিউক্লিয়ার যাবে কিনা, সেটা কিন্তু স্পষ্ট না। বাট এই ব্যাপারটা কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা এটা এটা আবার উল্লেখ করে নাই যে দে ওয়ান্ট টু, তারা এই নিউক্লিয়ার হইতে যায় একটা স্বাধীন দেশ হিসেবে তাদের সিদ্ধান্ত গ্রহণ স্বাধীনতা, কিন্তু তারা তাদের যে আত্মরক্ষামূলক যে মিসাইল ডিফেন্স প্রোগ্রাম, এটা কিন্তু তারা বলেছে যে তাদের এটাতে কেউ যেন হস্তক্ষেপ না করে। তাদের যে দাবিগুলি তারা তুলেছে সেই দাবিতে কিন্তু এইগুলি স্পষ্ট। আর এখন যুদ্ধটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণের কিন্তু অনেক কম। এখন সামরিক নিয়ন্ত্রণটাই কিন্তু এই 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 যুদ্ধের যে গতি প্রকৃতি নির্ধারণ করার জন্য সামরিক নিয়ন্ত্রণটা খুব ইম্পর্টেন্ট। আমি অ্যাকচুয়ালি এই যে গুড়গুড় আওয়াজ চলছে গত 4-5 দিন ধরে, বিশেষ করে যেদিন ট্রাম্প ডিক্লেয়ার করলো যে 5 দিন সময় লাগছে, সময় দিল সে এই যুদ্ধবিরতি দিল, এই যুদ্ধবিরতির উদ্দেশ্যটা আমার কাছে খুবই প্রথম কথা হলো যে ট্রাম্প তো তার প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু এক ধরনের বাটপারি আছে, বাটপারি সঠতা আর কি। ঠিক আছে না? সে কখনোই, হি ইজ নট এ ক্রেডিবল লিডার ফর দি ইন্টারন্যাশনাল ফিগার, মানে তাকে আন্তর্জাতিক মহলেও কিন্তু একটা এখন কিন্তু আর তাকে ক্রেডিবল লিডার হিসেবে ধরা হয় না। ইউরোপ তো তাকে তার কথাবার্তার কোনো খুব একটা দাম দেয় বলে আমার মনে হয় না, বিকজ সে তো তার কথা বলে কোনো এটার মধ্যে কোনো ডেপথ নাই। সে হলো আপনার মনে করুন চটুল কথাবার্তা যেটা বলে আর কি, সেই সেই সমস্ত ব্যাপারে, সেই সমস্ত ভাষায়। আর একটা জিনিস হলো আপনারা আপনারা যারা এখানে আলোচনায় উঠছেন তারা বোধহয় জানেন কিনা জানি না, আমেরিকার যে প্রেসিডেন্ট, সে কিন্তু একটা সিচুয়েশন রুমে, এর আগের যত প্রেসিডেন্ট ছিল তারা কিন্তু খুব স্পষ্ট, তারা একবারে ব্রিফিং এ অ্যাটেন্ড করতো, তারা কাগজ পড়তো এবং তারা প্রত্যেকটা জিনিসের ডেপথে যেত, প্রত্যেকটা লাইন বাই লাইন যেতে, মানে কনসিকুয়েন্স চিন্তা করতো। কিন্তু এই ভদ্রলোক, উনি কিন্তু হি ইজ নট ইন্টারেস্টেড ফর এনি ব্রিফিং। তো ওনাকে কি করে যে এই পুরো ওয়ার রুম থেকে তারা একটা ভিডিও ক্লিপ বানায়, আমরা যেরকম একটা ভিডিও বানাই না, ওই ভিডিওটা তাকে পাঠায় দেয়। এবং এই ভিডিওর মধ্যে হয় কি, তারা মাত্র শুধু সেই সমস্ত স্ন্যাপশট নেয় যে স্ন্যাপশট গুলিতে দেখা যাচ্ছে যে ইউএস ফোর্স ইরানের উপর বম্বিং করছে এবং উড়াই দিচ্ছে, এবং সে এগুলি 5-7 মিনিট 10 মিনিটের একটা করে ভিডিও দেখে ওইটার উপরে সে সোশ্যাল পোস্টে তার, দ্যাট ইজ হিজ হ্যাবিট। তো এই যদি, এবং একটা একটা ক্রিশ্চিয়ান আমানপুর বলতেছে যে হি ইজ লাইক এ টডলার, যে মানুষ হয় কি অনেক সময় বাচ্চাদেরকে মানে মানে তাকে তাদেরকে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কিছু আপনি ভিডিও দেন, সেই ভিডিও দেখে বাচ্চারা খুব খুশি হয় এবং তারা তাদের মোটিভেটেড হয় আর কি তার নেক্সট কাজ। সো ট্রাম্প ইজ লাইক দ্যাট। সো দিস ইজ হাউ এ প্রেসিডেন্ট ক্যানট রান। তো এইটা, আর আমানপুর, ক্রিশ্চিয়ান আমানপুর কিন্তু তার ফাদার কিন্তু ইরানিয়ান এবং মা কারেক্ট। হচ্ছে ক্রিশ্চিয়ান। এবং এবং সে শি হ্যাজ গিভেন এন ফ্যান্টাস্টিক ইনসাইট যে হোয়াই ইরান ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার্স, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেন এত কঠিন। এবং সেখানে সে বলেছে যে ইরানকে বোঝার জন্য কিন্তু তোমাকে 2700 বছরের ইতিহাস বুঝতে হবে, এবং ইরান ইজ নট এ ভেরি ইজি টার্গেট। এখানে 93 মিলিয়ন পিপল আছে, এটা ইরাক না, এটাকে এখানে কোনো এটার মধ্যে কোনো আপনার জাতিগত দাঙ্গা নাই, খুবই কম। এবং তারা যখন জাতি যখন একটা কঠিন সময়ের মুখোমুখি হয় তখন কিন্তু পুরো জাতি ঐক্যবদ্ধ হয়। এটাই হলো ডিফারেন্স ফ্রম অল আদার প্লেস। আর একটা জিনিস, তারা খুবই আত্মমর্যাদাশীল একটা জাতি। এই আত্মমর্যাদাশীল জাতিকে যখন আপনি আঘাত করেন তার আত্মমর্যাদায়, তখন তারা কিন্তু সাংঘাতিক ভাবে কিন্তু ফুঁসে বর্তমানে ওঠে। যে টেনশনটা আবারও বেড়েছে, আজকে থেকে যে টেনশনটা, এটা হলো একদম পুরোপুরি আমি মনে করি যে চূড়ান্ত টেনশন, চূড়ান্ত আক্রমণ এখান থেকেই আসলে নির্ধারণ হবে কার পথ কোন দিকে, আমি যতটুকু বুঝতে পারছি। কারণ আচ্ছা, এখন ট্রাম্পও বলেছে অলরেডি তার বন্ধুদেরকে, তার সঙ্গীদেরকে বলেছে যে যত দ্রুত সম্ভব এই ইরান যুদ্ধকে সমাপ্ত করতে। এখন এই সমাপ্তটা কি ইরানকে
জয় করে সমাপ্ত করতে চায় নাকি ইরান থেকে পরাজিত হয়ে সে ফিরে যেতে চায়, বা তার প্ল্যান কি এটি আপনি কি বুঝতে আমি পারতেছেন? আপনাকে একটা কথা বলি, আর পাশাপাশি আমেরিকা এ পর্যন্ত, খার্গ আইল্যান্ড এবং হরমুজ প্রণালীকে আচ্ছা আমি টার্গেট করা বলতেছি, হচ্ছে। আমি পুরো পুরো হুম। ব্যাপারটা আসছে জানে। এবং সেটা স্থল হচ্ছে যে যুদ্ধ এই তিনটিকে হ্যাঁ, হুম। আমি আমি দুটো জিনিসই, আমি প্রথম কথা হলো 82nd এয়ারবর্ন ডিভিশন, তাদের অ্যারাউন্ড 3,000 সোলজার তারা রেডি করেছে। আর ইউএসএস বক্সার আর হচ্ছে যে ট্রিপলি, এই দুটো হচ্ছে তাদের মেরিন কোরের যে এক্সপেডিশনারি ইউনিট বা একটা অ্যাম্ফিবিয়াস অপারেশন চালানোর জন্য যে আহ, যে জাহাজগুলি তারা ব্যবহার করে সেটাই। প্রথমটা হচ্ছে খার্গ আইল্যান্ডটা হলো 438 কিলোমিটার দূরে হরমুজ প্লানি থেকে, এবং সে হলো ক্লোজার টু ইরানিয়ান কোস্ট হুইচ ইজ 25 কিলোমিটার। আচ্ছা, খার্গ আইল্যান্ডে কি আছে? ইটস লাইক অ্যাবাউট 20 স্কোয়ার মাইল একটা এরিয়া, এবং এইখানে একটা এয়ার স্ট্রিপ আছে, অ্যাবাউট 1,000 সোলজার আছে, এবং এই এই পুরো পুরো আইল্যান্ডটাই কিন্তু একটা অয়েল ইনফ্রাস্ট্রাকচার, এবং ট্রাম্প কিন্তু এই অয়েল ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করতে চায় না। এবং আমি আজকে পুরো এই খার্গ আইল্যান্ডের অপারেশনটা নিয়ে আমি খুব ডিটেইল ভাবে আমি একটু স্টাডি করেছি, এবং আমি নিজেই একটা অপারেশনাল প্ল্যান ডেভেলপ করেছি, ডিপেন্ডিং কনসিডারিং মাইসেলফ টু বি অ্যান ইউএস ফোর্স। এবং আমি এটাও বের করেছি যে ওখানে কি ধরনের ডিফেন্সের সম্মুখীন আমি হব। এবং এখানে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্টিস হবে এই যে ফোর্সটা নামবে, এই ফোর্সটাকে সাস্টেন করা, এই ফোর্সটা টিকে থাকা। এই টিকে থাকা তাদের পক্ষে সম্ভব না, কারণ ইরান এখানে তারাও এমন কোনো কিছু মিউনিশন ইউজ করবে না যেটা তাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে নষ্ট করবে। তাহলে এখানকার যে ফোর্স, তারা যাবে কিভাবে? বেসিক্যালি এরা যাবার একটাই উপায়, সেটা হলো এয়ার ইনসারশন। এয়ার ইনসারশন মানে হেলিকপ্টার দিয়ে তাদেরকে নামানোর চেষ্টা করবে এবং সেটাকে ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হলো অ্যাম্ফিবিয়াস ফোর্সের বা যে কোনো ইনসারশন ফোর্সের কখনোই ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না যতক্ষণ পর্যন্ত লিঙ্ক আপ না করা হয়। এই সেনা মানে সেনাবাহিনীর এই অপারেশনটাতে হলো এয়ারবর্ন ফোর্স নামানোর পরে তার সঙ্গে গ্রাউন্ড ফোর্সের লিঙ্ক আপ ইজ মাস্ট ফর সার্ভাইভাল। এটা কত দূর হতে পারে? 72 ঘন্টা, 48 আওয়ার্স টু 72 আওয়ার্স তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। একটা মানুষের কাছে যে রেশন থাকে, যে যা তার অনবোর্ড যে অ্যামুনেশন থাকে, সেগুলি নিয়ে সে বড়জোর এতক্ষণ টিকে থাকতে পারবে। তার কাছে কোনো কোনো হেভি ওয়েপন থাকবে না, হেভি ওয়েপন থাকবে না তার কাছে, শুধুমাত্র সেলফ ডিফেন্সিভ যে ওয়েপনগুলি সেটাই থাকবে। আর কি থাকবে? এরিয়াল বম্বার্টমেন্ট, বা যেগুলি নাকি এয়ার সাপোর্ট টাপোর্ট থাকবে। কিন্তু এয়ার সাপোর্ট তো আবার হবে খুবই সার্জিক্যাল হইতে হবে, কারণ খার্গ আইল্যান্ডের এটা কিন্তু সম্ভব না। আরো একটা কথা আমি আপনাদেরকে বলি, ইরানের যে এখন যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি, তারা গত 20 বছর ধরে এই ধরনের কোস্টাল এরিয়ার ডিফেন্সটাকে তারা, মানে আপনি চিন্তা করবেন আউট অফ দ্য ওয়ার্ল্ড ডিফেন্স আর কি, সোজা কথা। এটার মধ্যে যে পরিমাণ আপনার কি বলে মানে ল্যান্ড থেকে সারফেস টু নেভাল শিপ মিসাইল ইউজ করার জন্য যে টানেলগুলি তারা তৈরি করেছে, যে সমস্ত, এটাকে বলা হয় মস্কিউটো ফ্লিট, মস্কিউটো ফ্লিট বলে তাদের একটা, তারা কিন্তু তারা এই যে বলতেছে না যে আহ, ইরানের নেভি ধ্বংস করে আরে ভাই, তাদের নেভির তো কোর এলিমেন্ট হলো এই মস্কিটো ফ্লিট, যেখানে ছোট ছোট আপনার আপনার হলো পেট্রোল ক্রাফট ফিল্ড উইথ এক্সপ্লোসিভ, এবং এগুলির ভিতরে কিন্তু তারা ওই শিপ মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল ইউজ করে। তো এই জিনিসগুলি করে কি, এগুলো টানেলের ভিতরে ঢুকানো আছে, এই টানেল থেকে তারা বাইর হবে, এই টানেলে তো তারা পৌঁছতে পারে না এখনো। তো শিপ কোথায় ধ্বংস করলো তারা? যে শিপগুলি তারা ধ্বংস করেছে সেগুলি হয়তো বা, মানে ইট কুড বি ইউজলেস, আমি বলবো এটা কাইন্ড কাইন্ড অফ ওকে। সেলফ স্যাটিসফ্যাকশন আর কি। আর সুতরাং এই যে তাদের যে কোস্টাল এরিয়ার যে ডিফেন্সটা, এই কোস্টাল এরিয়ার ডিফেন্স কিন্তু এই জন্যই ইউএস একটা নতুন ম্যানুভার টেকনিক, তারা এটাকে বলা হয় স্টর্ম, শিপ টু ম্যানুভার, শিপ টু অবজেক্টিভ ম্যানুভার এটাকে বলা হয়। তো এটা কি জিনিস? এটা হলো 20 থেকে 25 নটিক্যাল মাইল দূরে অ্যাম্ফিবিয়াস ফোর্সকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এবং সেখান থেকে তারা সোজা বিচে না গিয়ে বিচের পেছনে চলে যায়, গিয়ে একটা নির্দিষ্ট একটা নোডাল পয়েন্টে তারা বসে, এবং সেখান থেকে তারা চেষ্টা করে এই যে উপকূলটাকে আপনার পিছন থেকে অ্যাটাক করার জন্য। কিন্তু সেই অ্যাটাকটা করা সম্ভব হবে না যদি তার লিঙ্ক আপ না থাকে। শুধু হুম। লিঙ্ক আপ ফোর্স ছাড়া এটা কোনো সম্ভব না। সুতরাং আমি বলবো যে এই যে ল্যান্ড ফোর্স, যে অ্যাম্ফিবিয়াস ফোর্সের যে চিন্তা ভাবনা তারা করছে, বা এয়ার ইনসার্শন যে চিন্তা করছে, ইট ইজ, এবং এটা প্রত্যেকটা মিলিটারি অ্যানালিস্ট বলেছে, ইট ইজ এ সুইসাইডাল মিশন। দি সার্ভাইভাল অর চান্সেস অফ সাকসেস ইজ জাস্ট, আই উড সে, বিটুইন 10 to 20%।
ওকে। আইদার ইট ইজ গোয়িং টু বি ভেরি ফ্যাটাল। আর একটা জিনিস আমেরিকান মানুষ কিন্তু দ্য মোমেন্ট আপনার এই যে বডি ব্যাগ বা লাশ যখন গিয়ে পচানো শুরু করবে, তখন কিন্তু আর আমেরিকান মানুষ কিন্তু আর ঠিক থাকবে না। জি, তার মানে আপনি স্থলের যে যুদ্ধটির কথা বলছেন সেখানে যুক্তরাষ্ট্রের বিজয়ের সম্ভাবনা আপনি মাত্র 10 থেকে 20% দেখতে 10 to পাচ্ছেন, 20%। আদারওয়াইজ আর কোনো ইয়ে নেই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছি ইফতেখার এবং আহমেদ মিঠু। এবং এগুলি কিন্তু মেইনলি আরেকটা ব্যাপার আছে সেখানে, সেটা হলো আল কাশেম আইল্যান্ড, সেটা হচ্ছে আপনার হরমুজের সবচেয়ে কাছে বড় আইল্যান্ডটা। এই আইল্যান্ডটার ডিফেন্সিভ সিস্টেম আরো অনেক জটিল। এবং এইখানে মেইন কথা হলো কি, আল কাশেম আইল্যান্ড এবং বন্দর বন্দর আব্বাস, এই দুটো যদি তারা অকুপাই করতে পারে, তাহলে হয়তোবা হরমুজ কন্ট্রোল হয়তোবা সম্ভব হবে। কিন্তু এই দুটো অকুপাই করার জন্য তাদের যে তাদের যে ডিপ্লয়মেন্ট প্যাটার্ন দরকার, সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না ইরানিয়ান মিসাইল জি মিসাইল অ্যাটাকের কারণে। সুতরাং জি দি হোল সিচুয়েশন ইটস নট দ্যাট ইজি। এটা কিন্তু শান্ত সাগর না, এটা একটা কমপ্লিটলি অশান্ত সাগর। এবং এইটার জন্য কিন্তু যে স্পেস দরকার, সেই স্পেস ইজ অলসো নট অ্যাভেলেবল। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে।